আজকের এই তথ্যমূলক বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভূমিকা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে চলে যাওয়া যাক। আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে ডায়াবেটিস মেলিটাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঠিক কী কারণে এই রোগটিকে জনস্বাস্থ্যের জন্য এত বড় একটা সংকট বলছে, তাই না? চলুন এর পেছনের বিজ্ঞান আর আধুনিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। এই পুরো বিশ্লেষণে আমরা মূলত ৬টি ধাপে এগোব। ডায়াবেটিসকে কেন নীরব মহামারী বলা হচ্ছে, এর ধরন ও ঝুঁকিগুলো কী কী, এই ঘাতকের প্রধান লক্ষণ, রোগ নির্ণয়ের পদ্ধতি, আধুনিক চিকিৎসা এবং সবশেষে প্রতিরোধের উপায়গুলো ধাপে ধাপে উঠে আসবে। প্রথম পর্বে থাকছে ডায়াবেটিস একটি নীরব মহামারী। এটি মূলত একটি মেটাবলিক ডিসঅর্ডার বা বিপাকীয় সমস্যা। কিন্তু একে মহামারী বলা হচ্ছে কেন? এর পরিসংখ্যানটা শুনলে রীতিমতো চমকে যেতে হয়। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে প্রায় ১.৩ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ভাবা যায়? আর সবচেয়ে আতঙ্কের বিষয়টা হলো আরও অসংখ্য মানুষ আছেন যারা হয়তো জানেনই না যে তাদের শরীরে এই রোগটি বাসা বেঁধেছে। শহর, গ্রাম, তরুণ, বৃদ্ধ সবাই যেন এই বিপদের রাডারে রয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে, এর পেছনের মূল মেকানিজমটা আসলে কি? সবচেয়ে সাধারণ কারণটি হল ইনসুলিন রেজিস্ট্যান্স। স্বাভাবিক অবস্থায় আমাদের শরীর ইনসুলিন নামের একটা হরমোন তৈরি করে। এর কাজ হল রক্তের গ্লুকোজ বা চিনিকে কোষে প্রবেশ করতে সাহায্য করা। ইনসুলিন অনেকটা চাবির মতো কাজ করে। কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স হলে যেটা হয়, শরীর ঠিকই ইনসুলিন তৈরি করে, কিন্তু কোষগুলো আর সেই চাবিতে সাড়া দেয় না। ফলে রক্তের গ্লুকোজ কোষে ঢুকতে না পেরে রক্তেই জমতে থাকে, আর এভাবেই সুগারের মাত্রা বেড়ে যায়। মেকানিজম তো বোঝা গেল। এবার দ্বিতীয় পর্বে জেনে নেব রোগের ধরন ও ঝুঁকি সম্পর্কে। সঠিক ধরনটা বুঝতে পারা কিন্তু সবার জন্যই মারাত্মক জরুরি। একটা ব্যাপার খেয়াল করলে দেখা যায়, বাংলাদেশে ডায়াবেটিস রোগীদের প্রায় ৯০% কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের শিকার। আর এখানেই ওই ইনসুলিন রেজিস্ট্যান্স মূল কালপ্রিট হিসেবে কাজ করে। বাকি ১০% মধ্যে রয়েছে টাইপ 1 ডায়াবেটিস, যা মূলত একটি অটোইমিউন রোগ। এখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় ভুল করে অগ্নাশয়ের ইনসুলিন তৈরির কোষগুলোকে ধ্বংস করে দেয়। সাধারণত শিশু ও কম বয়সীদের মধ্যে এটা বেশি দেখা যায়। এর বাইরে রয়েছে জেস্টেশনাল ডায়াবেটিস, যা শুধু গর্ভাবস্থায় দেখা দেয়। মা ও শিশু উভয়ের জন্যই এটি বেশ ঝুঁকিপূর্ণ। তাহলে টাইপ 2 ডায়াবেটিসের মূল ঝুঁকিগুলো আসলে কোথায়? আধুনিক শহরী জীবনযাপন এখানে বিশাল একটা ফ্যাক্টর। ডেস্কে বসে দিনের পর দিন লম্বা সময় কাজ করা, হাঁটাচলা কম হওয়া, এই শারীরিক নিষ্ক্রিয়তা কিন্তু মারাত্মক বিপজ্জনক। এর পাশাপাশি পেটে অতিরিক্ত মেদ, ফাস্টফুড, মিষ্টি পানীয় আর রিফাইন কার্বোহাইড্রেট এই ঝুঁকি একেবারে বহুগুণ বাড়িয়ে দেয়। এর সাথে যদি বাবা মায়ের ডায়াবেটিস থাকার ইতিহাস থাকে, বয়স ৪৫-এর বেশি হয়, কিংবা উচ্চ রক্তচাপ, পিসিওএস বা দীর্ঘমেয়াদী মানসিক চাপের মতো বিষয়গুলো থাকে, তবে তো কথাই নেই, ঝুঁকি আরও কয়েক ধাপ বেড়ে যায়। ৩ নম্বর পর্বে আমরা আলোচনা করব এই নীরব ঘাতকের প্রধান লক্ষণগুলো নিয়ে। একে নীরব ঘাতক বলা হয় কারণ একদম প্রাথমিক পর্যায়ে এর লক্ষণগুলো এতটাই মৃদু থাকে যে বেশিরভাগ সময় তা বোঝাই যায় না। চিকিৎসা বিজ্ঞানে ডায়াবেটিসের প্রাথমিক অবস্থাকে চিহ্নিত করতে ৩টি পলি বা রুল অফ 3 এর কথা বলা হয়। এই ৩টি লক্ষণ মনে রাখা সবার জন্যই খুব দরকারি। ১ নম্বর হলো পলিইউরিয়া, মানে বারবার প্রস্রাব হওয়া, বিশেষ করে রাতের বেলা। ২ নম্বর পলিডিপসিয়া, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় তৃষ্ণা অনুভব করা। আর ৩ নম্বরটি হলো পলিফেজিয়া, খুব বেশি ক্ষুধা লাগা, এমনকি পেট পুরে খাওয়ার ঠিক পরপরই মনে হবে যেন কিছুই খাওয়া হয়নি। এই ৩টি ক্লাসিক লক্ষণের বাইরেও কিন্তু বেশ কিছু রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেত রয়েছে। যেমন ধরুন, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে ওজন কমতে থাকা, যা টাইপ 1-এর ক্ষেত্রে খুব কমন। এছাড়া সারাক্ষণ চরম অবসন্নতা, দৃষ্টি হঠাৎ ঝাপসা হয়ে আসা, শরীরের কোনো ক্ষত সহজে না শুকানো, কিংবা হাত পায়ে ঝিনঝিন করা বা অসাড় লাগা, যেটাকে পেরিফেরাল নিউরোপ্যাথি বলা হয়। আর শিশুদের ক্ষেত্রে যদি হঠাৎ বমি, পেট ব্যথা বা শ্বাসকষ্ট দেখা দেয়, তবে সেটা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হতে পারে। এটি কিন্তু একটি চরম ইমার্জেন্সি অবস্থা। লক্ষণগুলো তো জানা হলো। এবার চতুর্থ পর্বে আমরা দেখব রোগ নির্ণয় ও এর মাত্রা সম্পর্কে। ক্লিনিক্যালি কিভাবে নিশ্চিত হওয়া যায় যে ডায়াবেটিস হয়েছে কিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এক্ষেত্রে বেশ সুনির্দিষ্ট কিছু মানদণ্ড দিয়েছে। খালি পেটে রক্ত পরীক্ষা বা ফাস্টিং প্লাজমা গ্লুকোজ যদি ৭.০ মিলিমোল পার লিটার বা তার বেশি হয়, তবে সেটি ডায়াবেটিস। আবার দিনের যে কোনো সময় র্যান্ডম টেস্টে যদি রেজাল্ট ১১.১ বা তার বেশি আসে এবং সাথে লক্ষণগুলো থাকে, তাহলেও তার ডায়াবেটিস। পাশাপাশি রয়েছে HbA1c। এটি মূলত গত ৩ মাসের গড় সুগারের মাত্রা নির্দেশ করে। এটি ৬.৫% বা তার বেশি হওয়া মানেই ডায়াবেটিস নিশ্চিত। এখানে একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার আছে। পূর্ণ ডায়াবেটিস হওয়ার আগে একটা মাঝামাঝি অবস্থা থাকে, যাকে বলা হয় প্রি ডায়াবেটিস।
এই অবস্থায় ফাস্টিং গ্লুকোজ থাকে 5.6 থেকে 6.9 এর ভেতরে, আর HbA1c থাকে 5.7 থেকে 6.4% মাঝে। এটা আসলে একটা ওয়ার্নিং জোন। এই রেড সিগন্যাল পেয়ে যদি কেউ দ্রুত নিজের লাইফস্টাইল বদলে ফেলেন, তবে ডায়াবেটিসের দিকে যাওয়াটা একেবারে থামিয়ে দেওয়া সম্ভব। পঞ্চম পর্বে আমরা জানব আধুনিক চিকিৎসা ও ব্যবস্থাপনা নিয়ে। যদি ডায়াবেটিস হয়েই যায় তাহলেও ভয় পাওয়ার কিছু নেই। আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখন চমৎকার সব সমাধান দিচ্ছে। টাইপ 1 এবং টাইপ 2 এর চিকিৎসার পার্থক্যটা বেশ স্পষ্ট। টাইপ 1 এর ক্ষেত্রে ইনসুলিন থেরাপি একেবারে অপরিহার্য, কারণ এটি ছাড়া শরীর চলতেই পারবে না। এখানে ব্যাসাল বোলাস রেজিমেন্ট ব্যবহার করা হয়। অন্যদিকে টাইপ 2 এর চিকিৎসায় প্রথম সারির ওষুধ হল মেটফর্মিন, সাথে প্রয়োজন অনুযায়ী সালফোনাইলুরিয়াস দেওয়া হয়। তবে এখনকার আধুনিক চিকিৎসায় SGLT2 ইনহিবিটরস এবং GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্টসের মতো দারুণ কিছু ওষুধ যোগ হয়েছে। এগুলো শুধু সুগারই কমায় না, বরং হার্ট এবং কিডনিকেও প্রোটেকশন দেয়। ডায়াবেটিস ব্যবস্থাপনায় এটি সত্যি এক যুগান্তকারী পরিবর্তন। তবে একটা কথা একেবারে পরিষ্কারভাবে মনে রাখা দরকার, ওষুধ হল চিকিৎসার মাত্র অর্ধেক অংশ। বাকি অর্ধেকটা নির্ভর করে ওষুধবিহীন জীবনযাপন ব্যবস্থাপনার উপর। মেডিকেল নিউট্রিশন থেরাপি অর্থাৎ লো গ্লাইসেমিক ইন্ডেক্স এবং হাই ফাইবার বা আঁশযুক্ত খাওয়াটা ভীষণ জরুরি। সপ্তাহে অন্তত 150 মিনিট মাঝারি গতির অ্যারোবিক ব্যায়াম বা হাঁটা, ওজন ঠিক রাখা এবং অবশ্যই ধূমপানের মতো অভ্যাস একেবারে ছেড়ে দেওয়া। বিশ্বাস করুন, HbA1c এর মাত্রা ঠিক রাখতে এই ছোট ছোট অভ্যাসগুলো ওষুধের মতোই কাজ করে। আর যদি দীর্ঘমেয়াদে ব্লাড সুগার অনিয়ন্ত্রিত থাকে, পরিণতি কিন্তু বেশ ভয়াবহ হতে পারে। একটু খেয়াল করুন, অনিয়ন্ত্রিত হাইপারগ্লাইসেমিয়া থেকে ধাপে ধাপে শরীরের মাইক্রোভাস্কুলার বা ছোট রক্তনালীগুলোর ক্ষতি হতে শুরু করে। ফলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বা কিডনির ক্ষতি এবং রেটিনোপ্যাথি বা চোখের ক্ষতি হয়। এরপর এটি আঘাত হানে বড় রক্তনালীতে, যা সরাসরি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। আর একেবারে শেষ ধাপে ডায়াবেটিক ফুট বা পায়ে ঘা হতে পারে। বাংলাদেশে অসংখ্য মানুষের পা হারানোর পেছনের মূল কালপ্রিট কিন্তু এটাই। এবার ষষ্ঠ এবং সবচেয়ে আশাব্যঞ্জক পর্বে চলে এসেছি। প্রতিরোধ সুস্থ জীবনের চাবিকাঠি। এত সব ঝুঁকির পরও সবচেয়ে বড় সুসংবাদ হল, চাইলেই এই পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায়। এই 58% সংখ্যাটা একটু খেয়াল করুন। বিখ্যাত ডায়াবেটিস প্রিভেনশন প্রোগ্রামে এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়েছে যে শুধুমাত্র সাধারণ জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি অবিশ্বাস্যভাবে 58% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। শুধুমাত্র একটু নিয়ম মেনে চললেই এত বড় একটা ঝুঁকি থেকে বেঁচে যাওয়া যায়। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রতিরোধগুলো আসলে কেমন হওয়া উচিত? খুব সাধারণ কিছু পরিবর্তন, যেমন প্রতিদিনের খাবারে সাদা ভাতের পরিমাণ কমিয়ে লাল চাল আর লাল আটার অভ্যাস করাটা একটা জাদুকরী সমাধান হতে পারে। মিষ্টি পানীয় আর ফাস্ট ফুডকে পুরোপুরি না বলা, এর বদলে খাবারে প্রচুর শাকসবজি এবং মাছ রাখা। আর যাদের বয়স 40 পার হয়েছে বা পরিবারের ডায়াবেটিসের ইতিহাস আছে, তাদের বছরে অন্তত একবার ব্লাড সুগার চেক করানো। এই খুব সামান্য কিছু দৈনন্দিন সিদ্ধান্তই কিন্তু ডায়াবেটিসের বিরুদ্ধে এক বিশাল ঢাল তৈরি করতে পারে। সবশেষে একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। ডায়াবেটিস হওয়া মানে কি জীবনের সব আনন্দ শেষ? একেবারেই না। এটি একটি দীর্ঘমেয়াদী অবস্থা ঠিকই, কিন্তু সঠিক চিকিৎসা, পরিমিত ডায়েট আর নিয়মিত ব্যায়ামের মাধ্যমে এটিকে পুরোপুরি বশে রাখা সম্ভব। আমাদের চারপাশে লক্ষ লক্ষ মানুষ ডায়াবেটিস নিয়েও কিন্তু দুর্দান্ত সক্রিয় জীবন পার করছেন। এটি জীবনের শেষ নয়, বরং নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার একটা দারুণ শুরু। আশা করছি আজকের এই বিশ্লেষণ থেকে পাওয়া তথ্যগুলো সবার সুস্থ জীবনের পথে অনেকখানি সাহায্য করবে। সুস্থ থাকুন আর অবশ্যই সচেতন থাকুন।